স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে সতীনাথ ভাদুরী রচিত ঢোড়াই চরিত মানুষ। ঢোড়াই চরিত মানুষ উপন্যাস থেকে ইতিমধ্যে দ্বিতীয় চরণ সাগিয়া কাণ্ড পাঠ শুরু হয়েছে। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব সাগিয়া কাণ্ড থেকে এর পরবর্তী অংশটুকু। সাগিয়ার নিকট নূতন শাস্ত্র শিক্ষা। সাগিয়া আর সাগিয়ার মা দুজনই লোক ভালো, পরকে আপনার করে নিতে জানি, কিন্তু বুড়িটা বড় বাজে বকে। এক মিনিটও জিভের কামাই নেই। ঢোড়াইকে তামাক ক্ষেতের কাজ শিখিয়ে দেয়। এই এমনি করে উপরের পাতা আলগোছে হালকা হাতে ছিঁড়বি, জঙ্গল নিড়িয়ে এইখানে জড়ো করবি। একটি মুথোর ডগা গজালে পাশের পাতা নষ্ট হয়ে যায়, এমনই আদুরে দুলাল গাছ তামাকের। আগে মুঠো ছিল না খেতে। গত বছর যখন কুশি স্নানে গিয়েছিলাম তখন হাড়ের বাচ্চাগুলো শুয়োর চড়িয়েছিল খেতে, আর যাবে কোথায়? সেই থেকে মুঠোয় ভরে গিয়েছে। অর্থাৎ এ জেলায় চাষিদের ধারণা যে শুয়োর চড়লে খেতে মুঠা ঘাস হয়। ও বেলা একবার আমাদের আধিয়াদারগুলো কি করছে না করছে দেখে আসিস। তোর ছেলে পেলে কি? একটা মিথ্যা কথা ঢাকতে অজস্র মিথ্যা কথা বলতে হয়। তাতমাটুলির বাইরের জীবনে এত মুশকিলও থাকতে পারে তা ঢোড়াই আগে কল্পনাও করতে পারেনি। এ জীবন ভালো না লাগলেও আস্তে আস্তে সয়ে যায় ঢোড়াইয়ের। তামাকের ক্ষেতটা ক্রমেই আপন আপন মনে হয়। তামাকের নধর পাতাগুলো তার চোখের সামনে পুরু হয়ে উঠছে, বেড়ে উঠছে, আস্তে আস্তে ঢেকে ফেলছে তারই হাতে নিড়ানো জমিটুকু, ছুঁতে চাচ্ছে পাশের গাছকে। পৌষ মাসে একদিন শিলাবৃষ্টি হয়ে অর্ধেক পাতা ছিঁড়ে চিরুনির মতো দেখতে হয়েছিল। সেদিন সাগিয়া আর সাগিয়ার মার সঙ্গে ঢোড়াইও এসে মাথায় হাত দিয়ে বসেছিল ভিজে ঠান্ডা ক্ষেতের মধ্যে। মন বদলাচ্ছে তার, বিষকান্ধার জিনিসের ওপর মায়া বসছে। অথচ এই সেদিন তাতমাটুলিতে শিলাবৃষ্টি হলে তারা আনন্দে হাততালি দিয়ে উঠেছে। ভাং মটমট করে ভাং খাপড়া বাবু ভাইয়াদের বাড়ির। সাগিয়াদের মুখের দিকে ঢোড়াই তাকাতে পারিনি সেদিন সংকোচে। সাগিয়াই প্রথম কথা বলে, বাড়িতে ব্যবহারের তামাক হবে ক্ষণ ওই ছেঁড়া পাতাগুলো দিয়ে। সাগিয়াই উল্টে ঢোড়াইকে সান্ত্বনা দিতে চায়। ঢোড়াইয়েরও এটা অস্বাভাবিক মনে হয় না। তবু কি পুরনো জীবন মুছে ফেলা যায় নেতা দিয়ে? ও লেগে থাকে মনের গায়ে এঁটুলির মতো। রক্ত খেয়ে ফুলে ঢোল হয়ে কখন আপনা থেকে ঝরে পড়বে টেরও পাবে না। ভুলতে চাইলেও ভোলা যায় না, যার উপর রাগ তাকে পর্যন্ত না। এখানে গরুকে জাবনা দেওয়ার সময় তাতমাটুলির বলদ জোড়ার কথা মনে পড়ে। কেই বা তাদের খেতে দিচ্ছে এখন? হয়তো নাদাতে এক ফোঁটা জল পর্যন্ত পড়ছে না। যে লোকটা আজীবন অখাদ্য মাংস খেয়েছে সেটা আজ হিন্দু হয়েছে বলে কি আর গরুর যত্ন করতে পারবে? চারিদিকে কেউ আছে কি না দেখে নিয়ে ঢোড়াই হালের বলদটার গলা জড়িয়ে ধরে। আবার গা ঝাড়ছে। বলদটাও বোধহয় বোঝে যে সে তার মালিক না। অধিকারের সম্বন্ধটুকুই বুঝিস? তোকে আর কি দোষ দিই, মানুষে সেটুকু পর্যন্ত মনে রাখে না। ভারী ঠান্ডা স্বভাব সাগিয়ার, বিরক্ত হয় না কিছুতেই। আনাড়ি ঢোড়াই কোনো কাজ ঠিক করে করতে না পারলে বলে, ও শিখে যাবি দুদিনেই। ওর মধ্যে কি আছে? কেবল আশ্বাসের স্বর না, তার সঙ্গে আরও কি যেন মেশানো, যা ঢোড়াইকে কুণ্ঠিত হওয়ার অবকাশ পর্যন্ত দেয় না। ঢোড়াই যেদিন প্রথম ভকত হয়ে নিজ হাতে তিলক কেটেছিল কপালে, সেদিন বাবার ঠোঁটের কোণে এই রকমই শান্ত হাসির ছাপ দেখেছিল। ঠিক এই রকম। পারবি রে ঢোড়াই, পারবি।
খাসা মানিয়েছে নতুন ভকতকে। বাবার কাছে যেরকম অপ্রস্তুত হওয়ার কথাই উঠত না, এখানেও সেই রকম। তামাকের পাতা মজলে সাগিয়া ঢোড়াইকে বুঝিয়ে দেয় কি করে আঙিনার দড়িতে বেঁধে পাতাগুলোকে টেনে বড় আর লম্বা করতে হবে। তবে ব্যাপারীরা গায়ে তামাক কিনতে এলে বেশি দাম পাওয়া যাবে। দেখিস ঢোড়াই, সাগরেদের নামেই গুরুর নাম। মংটুমলের লোক পরশুই আসবে গায়ে। মজা পাতায় এত ঝাঁঝ হতে পারে তা ঢোড়াইয়ের জানাই ছিল না। বিকালবেলাটায় তার গা বমি বমি করতে আরম্ভ করে, কিন্তু সাগিয়া বলেছে আজকে এই বোঝা শেষ করতে। শেষ সে করবেই করবে। তাকাতে সে কারোর চাইতে কম নয়। সন্ধ্যার সময় মাথাটা ঘুরে ওঠে, শরীরটা একটু আনজান করে। জ্বর আসবে নাকি? তামাকের বোঝাটা শুদ্ধ তার পিছনে লেগেছে, উঠে পড়ে লেগেছে তাকে হারাবার জন্য, অন্যের চোখে তাকে ছোট দেখাবার জন্য। দড়ির ফাঁসের মধ্যে তামাক পাতার ডাঁটাটা আর সে ঢুকোতে পারছে না, কেমন ফসকে যাচ্ছে। তারপর বাড়ি, ঘর, উঠোন, তামাক সব অস্পষ্ট হয়ে আসে তার কাছে। সে রাত্রে সাগিয়া খুব খেটেছিল তার জন্য। সারা রাত মাথায় বাতাস করেছিল, বলেছিল তার দোষেই অমন হলো। সে আগে সাবধান করে দেয়নি। গা বমি বমি আরম্ভ হলে তখনই তামাক পাতা বড় করবার কাজ ছেড়ে দিতে হয়, তখনই গুড় আর 1 লোটা জল খেয়ে শুয়ে পড়তে হয়। তুমি পুরবের লোক, এসব জানা নেই, তা খেয়ালই হয়নি। মাথায় লাউয়ের বিচির তেল দিয়ে তার রগ দুটো সাগিয়া টিপে দিয়েছিল বহুক্ষণ। সকলেরই তাহলে এ কাজ করতে গেলে কখনো কখনো এমন হতে পারে, হবেই যে এমন কোনো কথা নেই। এর মধ্যে হেরে যাওয়ার অপমান আছে কি নেই ঢোড়াই বোঝবার চেষ্টা করে। ভাববে কি, সব ভাবনাগুলো জট পাকিয়ে যাচ্ছে। কানে সে খসখসানি শব্দটা আসছে সেইটার জন্য। মাথা টিপবার সময় এই শব্দটা যাচ্ছে। বেশ লাগে সাগিয়ার এই দরদটুকু। এখানে তাহলে মরলে কুকুর শিয়াল টেনে নিয়ে যাবে না? এখানেও দুটো মিষ্টি কথা বলবার লোক তাহলে আছে। মেয়েদের উপর রাগটা ঢোড়াইয়ের মনের একটা খোলস। তার স্নেহ বুভুক্ষ মন নিজেকে ফাঁকি দেবার জন্য ওই আবরণের আড়ালে যেতে চায়। তাই কথার ধুকুরি মোসম্মত রাতে তামাক খেতে উঠে সাগিয়ার কাছ থেকে যখন তার খোঁজ নিয়ে যায়, তখন তার স্নেহ কাঙ্গাল মনটা কৃতজ্ঞতায় ভরে ওঠে। ভূস্বামীর যশকীর্তন। বাবু সাহেবের মনটা আজ খুব খারাপ আছে। আজ তাঁর আরেকটা দাঁত পড়েছে। মাত্র 3-4টে তো অবশিষ্ট ছিল, তাও পড়ল কি না পাঁপড় ভাজা খাওয়ার সময়। তার বয়স হয়ে আসছে, মরবার কথাটা মনে করতে ভয় ভয় করে। কত লোক 100 বছরও তো বাঁচে। হাতের শিরাগুলো বেরোলে কি হয়? এখনো যথেষ্ট তাকত আছে তাঁর শরীরে। লোকে ভাবে যে তাঁর লাঠির জোর কমেছে। সে বুঝেছে হাড়ির ব্যাটা লচুয়া চৌকিদার সেদিন কিছু মানেই লাগাতে চায় না, অর্থাৎ তাচ্ছিল্য করে। গাঁয়ের চৌকিদার হয়েছে বলে এখান থেকে বসেই তিনি সেদিন দেখেন কি গাঁয়ের মধ্যে দিয়ে হাড়ির ব্যাটা যাচ্ছে ঘোড়ায় চড়ে, রাজপুত্তর বিজা সিংয়ের মতো। রামজির কৃপায় বাবু সাহেবের চোখের তেজ এখনো কমেনি, তাই না এই দোতলা থেকেও দেখতে পেয়েছিলেন। বলে কিনা দারোগা সাহেব খুব জলদি যেতে বলেছিল বলে গাঁয়ের মধ্যে ঘোড়ায় চড়েছিলাম। শুনে আপাদমস্তক জ্বলে গিয়েছিল বাবু সাহেবের। তিনি আজকাল ভজন পূজন নিয়েই বেশি থাকেন। সংসারের কাজকর্ম দেখেন বড় ছেলে অনৌখী বাবু।
জিরানিয়া জেলার যেসব পরিবার নিজেদের অভিজাত শ্রেণী বলে মনে করেন, সেই সব পরিবারের বয়স্থ লোকেরাও ছেলে এবং নাতিকে পর্যন্ত তুমি না বলে আপনি বলেন। সম্বোধনের সময় প্রত্যেক নামের শেষে বাবু শব্দটি যোগ করে দেন। তবু তিনি থাকতে পারেননি। গুণে 25 জুতো মেরেছিলেন বাবু সাহেব লচুয়া চৌকিদারকে। আর 1 টাকা জরিমানা। ভেবেছিস কি পচা তেলি, 900 আধুলি এখনও? বুঝলি, সরকার আমার উপর নারাজ থাকলেও আমার ছোট ছেলে লাডলি বাবু ন্যাংটাগুলোর সঙ্গে জেলে গেলেও, বুঝলি, জরিমানার টাকাটা অবশ্যই তিনি নিজে নেননি। তিনি আর আজকাল ওইসব টাকা পয়সার ব্যাপারে থাকেন না। তার নিজের কামানো পয়সা থেকে ছেলেরা 4টি খেতে দেয়, তাইতেই তিনি খুশি। জরিমানার টাকাটা নিয়েছিল তার বড় নাতি। তার নিজের ছেলে দুটো তো অপগণ্ড। বড় আনক্ষীবাবু ভাং খেয়ে ঘুমোয়, আর ছোট লাডলিবাবু ন্যাংটাগুলোর সঙ্গে জেলে 36 জাতের এঁটো খায়। মহাত্মাজির কাজ না ছাই। নাতিটার তবু বিষয়বুদ্ধি আছে এই বয়সী। গায়ের লোকের কাছ থেকে জরিমানার পয়সা তুলে তাই দিয়ে আশাশোটা মখমলের বিছানা টিছানা আনিয়েছে। আশপাশের গাঁয়ের বিয়ের মাইফেলের সময় ভাড়া দেয়। শরীরটাও ভালো, রাজপুতি ঠাট রাখতে পারবে। ওই তো নিচে মোষের নাদার কাছে বসে রয়েছে। মোষের বাচ্চাগুলোর শিং গজাবার সঙ্গে সঙ্গেই ও রোজ সেগুলোকে নেড়ে নেড়ে দেয়। স্নানের আগে 1 ঘন্টা, তবে না ওগুলো মারকুটে হবে। গোপাষ্টমীর দিন শোয়ারের পেট ফুঁড়বে শিং দিয়ে গুঁতিয়ে। এটি একটি প্রচলিত উৎসব। রাজপুতের ছেলের এই তো চাই। এ নাতিটা তার গুণ পেয়েছে, বাপ কাকার মতো নয়, তাই এটাকে তিনি এত ভালোবাসেন। একে তিনি নিজের মনের মতো করে তৈরি করে যাবেন, এর মনের মধ্যে গেঁথে দিয়ে যাবেন দুনিয়াদারির অ আ ক খ। বাড়িয়ে যাও, হাত যতদূর পৌঁছায়, ওই লাঠি সমেত হাত গুটিয়ে বসে থেকো না কখনো। আলের মাটি কেটে এগিয়ে যাও একটু একটু করে। কচার ডালের খুঁটি নতুন করে সরিয়ে পোঁতো। জমির সীমানার বেড়া ক্রমে এগিয়ে নিয়ে যাও রাস্তার দিকে, নইলে পরে নিঃশ্বাস ফেলাবার জায়গা পাবে না। আগে নেবে পবলিশের জমি, অর্থাৎ পাবলিক। আস্তে আস্তে এগোবে যাতে কারোর নজরে না পড়ে প্রথমটায়। তবু যদি পিঁপড়েগুলো কামড়ায়, তাহলে বুঝিয়ে দিও যে তুমি রাজপুত। মঠের জমি, নিকাশর জমি, কুশির ধারের জমি, একদিনে নয়, আস্তে আস্তে। নদীর ধারে প্রথমে খেসারি খুঁড়তি ফেলতে আরম্ভ করো। প্রথম 2-1 বছর গরু চড়বে এই জায়গায়, তারপর আস্তে আস্তে অন্যের গরু সেদিকে যাওয়া বন্ধ করে দাও। লাঠি নিয়ে দাঁড়াও। জমি হচ্ছে কদুর গাছের মতো। লাঠির ঠেক না পেলে তবে লকলকে হয়ে লতিয়ে ওঠে। বাকি সব পরে আসবে, আপনা থেকে আসবে। রশিদ, আঙুলের ছাপ, ফৌজদারি আদালত, দারোগা, হাকিম, কোনোটা ফেলনা নয়। যাক, এখন ছেলেদের সংসার, তারা জিজ্ঞেস করলে শলা পরামর্শ না দিয়ে পারেন না, তাই একেবারে সব ছাড়তে পারেননি। কেউ কেঁদে কেটে এসে পড়লে অবশ্যই বলেন ছেলেদের কাছে যেতে, তারাই মালিক। একটা মাত্র তাঁর বাসনা আছে, রামজি পূর্ণ করবেন কি না জানি না। এরকম ইচ্ছাগুলো যখন আসে তখন আর সুস্থির হতে দেয় না একদণ্ড। অন্য সব খুচরো আটপৌরে ইচ্ছাগুলোকে ডুবিয়ে মাথাচাড়া দিয়ে ওঠে। মনের মধ্যে একটা অস্বস্তি লেগেই থাকে। মাথা রুক্ষ থাকলে মাথার মধ্যেটা যেমন করে তেমনই। এর আগে যখনই তার এই রকম একটা কিছুর জন্য আকাঙ্ক্ষা হয়েছে, তখনই রামজি তাঁর ওপর কৃপাদৃষ্টি করেছেন। জজ সাহেবের পাশে কুর্সিতে বসবার বাসনা, অর্থাৎ দায়রা কোর্টের অ্যাসেসর, তার রামজি পূরণ করেছিলেন। রান্নাঘর বাড়ির বাইরে আনবার আকাঙ্ক্ষা। গ্রামে
এটা আভিজাত্যের একটি লক্ষণ বলে গণ্য হয়। বাহির থেকে রেঁধে পাচকেরা মেয়েদের জন্য ভিতরে খাবার পৌঁছে দেয়। সে বিশ্বাস তার নিজের উপর আর রামজির উপর ছিল। এবারে একটু অধৈর্য হয়ে পড়েছেন রামজির দেরি দেখে। লোচন সহস না সুঝো সুমেরো, তুলসীদাস থেকে নেওয়া। হাজারটা চোখ থাকতেও কি তুমি সুমেরু পর্বতটা পর্যন্ত দেখতে পাও না? ওই যে এখান থেকে চোখের সম্মুখে সবুজ কালো রেখাটা দেখা যাচ্ছে আকাশের নিচে, ওটা পাক্কির ধারের বট, অশ্বথের সার। কোষখানিক দূর হবে। এখান থেকে ওই রাস্তা পর্যন্ত এইটুকুনি তিনি এক চকে দেখে যেতে চান, অর্থাৎ এক টুকরোতে, এক প্লটে। নিজের দোরগোড়া থেকে পাক্কিতে যেতে হলে যেন অন্যের জমির মধ্যে পা না দিতে হয়। নিজে জমির মধ্যে দিয়ে তার বলদের শ্যাম্পানিটা চলেছে তো চলেইছে, অর্থাৎ লোহার স্প্রিংওয়ালা গরুর গাড়ি। পথ শেষ হয়ই না। কারো খোসামত করবার, মুখের দিকে তাকাবার দরকার নেই। দুপাশের ক্ষেত থেকে নিজের আধিয়াদাররা হাল চালানো থামিয়ে বন্দেগি করছে, এ কথা ভাবতেও আনন্দ। রামজি তাঁর ইচ্ছা প্রায় পূরণ করে এনেছেন। এখন মধ্যে পড়েছে কেবল 2-4 টুকরো ছিটে ফোঁটা খুচরো জমি। তারই মধ্যে আছে মোসম্মতের জমি। এগুলোকে দেখতে বড় খারাপ লাগে, তেতো হয়ে ওঠে মনটা। তার সেই আগেকার যুগ হলে ভাববার কিছুই ছিল না। চারিপাশের বিরাট সমুদ্র ও 2 ফোঁটা গণ্ডূষের জলকে হুশ করে টেনে নিত পেটের ভেতর। আজকাল দিনকাল হয়ে আসছে অন্য রকম। সত্যি কথা নিজের কাছে স্বীকার করতে কষ্ট নেই, লাঠির জোরও কমেছে। তার ছেলেরা বড় লোকের ছেলে, তার মতো লাঠি সম্বল গরিবের ছেলে নয়তো। তারপর নরম পানিতে জন্ম, পারবে কোথা থেকে? তবে এই বুড়ো বয়সে চোখে ছানি পড়বার আগে এইটুকু আমায় দেখিয়ে দাও রামজি। তবে আনক্ষীবাবুকে দিয়ে কোনো কাজ হবে না, এ কথা তিনি জানেন। কাল বলতে এসেছিল যে লাডলিবাবুর যে 300 টাকা জরিমানা হয়েছে, তাইতে হাকিম আমাদের গরুর গাড়ি ক্রোক করবার হুকুম দিয়েছে। মুখ্য কোথাকার, কি করে চালাবি এত বড় সম্পত্তি? এজমালি সম্পত্তি একজনের জরিমানা উসুল করবার জন্য ক্রোক করলেই হলো। এই তো ঘটে বুদ্ধি। সিঁড়িতে একটা পায়ের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। আনক্ষীবাবু বোধহয় আসছে আবার আরেকটা কিছু জিজ্ঞাসা করতে। ও না, ঘরবালি অর্থাৎ গিন্নি। উল্কিতে ভরা হাতটা প্রথমে নজরে পড়ে। আবার কি মতলবে? বয়স হবার পর আজকাল কিছুদিন থেকে বাবু সাহেব ঘরবালিকে একটু শ্রদ্ধা ও প্রশংসার চোখে দেখতে আরম্ভ করেছেন। বোধহয় পুত্রবধূদের সঙ্গে তার তুলনা করে। ঘরবালি চিরকালের অভ্যাস মতো প্রত্যহ স্নানের আগে বাবু সাহেবের পুরনো লাঠিখানাতে তেল দিয়ে রাখে। সে জানে যে লাঠি তার সতীন, কিন্তু ও সতীনে কোঁদল করে না। লাঠি তো নয়ই, লক্ষ্মী আটকে রাখবার হুড়কো। ও একা হাতে একদিন সব করেছে। আর আজকাল ওর ছেলের বউরা নিজের পানটা পর্যন্ত সেজে খায় না। রান্নাবাড়ির কথা ছেড়েই দাও, ওসব পাট তো বাড়ির বাইরেই চলে গিয়েছে আজকাল। এলাচ লবঙ্গ চাইতে নয় তো, কালই 8টা এলাচ দিয়েছি। বাড়ির মেয়েদের হাতে যাতে 1 পয়সাও না যায় সেই বিষয়ে এ অঞ্চলের গেরস্থদের সজাগ দৃষ্টি আছে। এলাচ লবঙ্গটা পর্যন্ত বাড়ির কর্তা বৈঠকখানায় তালা বন্ধ রাখেন। বাবু সাহেব ঠিকই ভেবেছেন, গিন্নি এসেছেন আবার এলাচ চাইতে। ইচ্ছে হয় জিজ্ঞাসা করেন, কালকের অতগুলো এলাচের কি হলো? না, ওর নিজেরই এটা খেয়াল হওয়া উচিত। তা যখন হয়নি তখন আর এসব নিয়ে খিচখিচ করতে ভালো লাগে না। একটা প্রশান্ত উদারতার ভাব দেখিয়ে তিনি খড়মজোড়া পায়ে দেন। বৈঠকখানার গা আলমারির চাবি খুলে এলাচ বার করে এনে দিতে হবে। বেশি দিলেও একদিন চলে, আবার কম দিলেও ওই একদিন চলে।
চিরকাল তিনি এই দেখে আসছেন, তবে বেশি দেওয়ার দরকার কি? আর যখনই বলবে তখনই চাই, একেবারে ঘোড়ার পিঠে সবার হয়ে আসে। 1 মিনিট দেরি হলে চলবে না। এর থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আবার সাউজির দোকানে বিক্রি হচ্ছে না তো? গত বছর খুব বার করেছিল নাতিটা তার ঠাকুমার বালিশ কেটে 17টা টাকা। কোথা থেকে কি করেছে লুকিয়ে গোলার ধান বেচে দেয় মেয়েরা, বুঝবার জো নেই। গিধরের উপদ্রব। এই বুড়ো শকুনের নজর থেকে নিজের জমিটুকু বাঁচানোর জন্যই মোসম্মতের দরকার ছিল একজন ব্যাটা ছেলের। সেই জন্যই সে এতদিন ঝুঁকেছিল গিধর মণ্ডলের দিকে। সাকিয়া কিন্তু দেওরের সঙ্গে সাঙ্গা করতে রাজি নয়। রাজি হয় বা কি করে? এক পাল নেন্ডি গেন্ডিওয়ালা সতীনের ঘর কে আর সাধ করতে চায়? আর যখন তার বাড়িতে দুমুঠো খাওয়ার সংস্থান আছে। মেয়ে মানুষের স্বাভাবিক বৈষয়িক বুদ্ধিতে মোসম্মত বোঝে যে ঢোড়াই লোকটা খাঁটি, বিশ্বাস করা যায় ওকে। পয়সার খাই নেই একেবারে। হাতে করে কিছু দিলে খাবে, না দিলে খাবে না। গিধর মণ্ডলের মতো রামায়ণ পড়তে না জানুক, তা হলেও রামায়ণ বেশ মুখস্থ। আপন করে রাখতে পারলে টিকবে। কথাবার্তায় মনে হয় তিরোধ করবার দিকে ঝোঁক, আবার পালিয়ে টালিয়ে না যায়। তার নিজেরও ইচ্ছে একবার অযোধ্যাজি সেরে আসে। আর কত দিনই বা বাঁচবে? ওর এই পোড়া কপালি মেয়েটাকেও একবার গয়াজিতে নিয়ে যাওয়া দরকার। মরা জামাইটার একটা সদ্গতি করাতে হবে। তার জন্য 1-2 বিঘা জমি যদি বিক্রিও করতে হয় তাহলেও ক্ষতি নেই। গতবার এ কথা গিধর মণ্ডলের কাছে তুলতেই সে চোটে লাল। বলে কি না, মেয়ের দেওয়া পিণ্ডি তুমিই নিও হাত পেতে গয়াজিতে। জমি বিক্রি করার কথাটা তার মনঃপূত হয়নি। লজ্জায় ঘেন্নায় মাথা কাটা গিয়েছিল মোসম্মতের। মেয়েকে সাঙ্গা করার আগেই এই। আর একটু শিখলেই ঢোড়াইটা পারবে মোসম্মতের জমি জিরেত ভালো করে দেখতে। এবার আধিয়াদারদের কাছ থেকে ফসল ভালোই পেয়েছে মোসম্মত। পাবে না? এতদিন গিধর মণ্ডলী ছিল মালিক। মোসম্মত জানে যে গিধরের হাতের তেলোয় আঠা মাখানো। টাকা কড়ি ফসল তার হাত দিয়ে যা কিছু যায় আসে, কিছুটা অংশ তার হাতেই লেগে থাকে। 2-10 বোঝা ধান কোন বছর না পৌঁছতো তার বাড়িতে সাঁঝের আঁধারের পর। বাঙালি ব্যাপারীদের কাছ থেকে পাওয়া তামাক বেচা টাকাটাও গিধরের হাত দিয়ে আসতো। রাগে গিধর মণ্ডলে নিজের হাত কামড়াতে ইচ্ছা হয়। বেশি সাবধান হতে গিয়ে সে গায়ের বাইরের লোককে এনে ঢুকিয়েছিল মৌসম্মতের বাড়ির চাকরিতে। দেখতে হাবাগোবা বলেই মনে হয়েছিল তখন। ভাবতেই পারেনি যে ওটার পেটে পেটে এত শয়তানি। দুটো আওরতকে 3 মাসের মধ্যে একেবারে হাতের মুঠোর মধ্যে করে নিল। কোথাকার না কোথাকার একটা পরদেশি ছোঁড়া মোসম্মত আর তাকে আগের মতো আমুলি দিতে চায় না আজকাল। গিয়ে পড়লে এসেছো বেশ, বসেছো তাও বেশি, এমনই একটা ভাব দেখায়। এ কি খাল কেটে কুমির আনলো সে? এর একটা কিছু বিহিত করতেই হয়। সেদিন ভোরে মোসম্মতের বাড়ির সম্মুখে ঢোড়াই মোসম্মত, সাগিয়া আরও 2-1 প্রতিবেশী আগুন পোয়াচ্ছে। পাশের বাড়ির ন্যাংটা ছেলেটা আগুনের উপর হুমড়ি খেয়ে পড়েছে, তবু ঠকঠক করে কাঁপছে। ছেলেটা আগুনে একটা রাঙা আলু দিয়েছে পোড়াতে। ঢোড়াই তাকে খ্যাপাচ্ছে, ওরে তোর দিদিমার মাথায় ধবল হয়েছে। আর সাগিয়ার মা সকলে হেসে উঠেছে ছেলেটার রাগ দেখে। কি, কার দিদিমার ধবল হয়েছে? গিধর মণ্ডলের গলা না? এত ভোরে? মোসম্মত আগুনের ধারের একটি ঘাসের বিড়ে চাপড় মেরে পরিষ্কার করে দেয় গিধরের বসবার জন্য। কোথা থেকে আবার ক্ষেত থেকে। নিত্য ক্ষেতই দুশোরে গাই, ক্ষেত দেখতে হয় রোজ। আর গরু একদিন অন্তর একদিন। কথাগুলো শুনতে কিছুই না,
কিন্তু সবাই বোঝে রোজ কথাটার উপর জোরটা। গিধর মণ্ডল খোঁচা দিয়ে বলতে চায় যে তোমাদের ক্ষেত খামারের দেখাশুনো ঠিক হচ্ছে না, অথচ কেউই ধরা পড়তে চায় না গিধরের কাছে। মোসম্মতভাবে ঢোঁড়াই বোধহয় বুঝতে পারেনি। সাগিয়াও ঢোঁড়াইয়ের ব্যঞ্জনাহীন মুখের দিকে তাকিয়ে জানিয়ে দিতে চায়, আরে বলতে দে, বললেই তো আর তোর গায়ে ফোসকা পড়ছে না। তার কথার খোঁচাটা কেউ গায়ে মাখল না দেখে গিধর একটু ক্ষুব্ধ হয়। ঢোঁড়াই তখন খুব মনোযোগ দিয়ে ঘুরের ছাই সরাচ্ছে একটা কাঠি দিয়ে। ধোঁয়ার জন্য চোখ দুটো বুজে এসেছে তার। সেদিকে দেখে বুঝবার উপায় নেই কি ভাবছে। হঠাৎ ঢোঁড়াইকে এক তাড়া দিয়ে ওঠে গিধর মণ্ডল। ঘুরের আগুনের ছাই নিচে থেকে উপরের দিকে ওঠাচ্ছিস কেন দিনের বেলায়? বেকুব কোথাকার, মোচ উঠেছে, আর একটু জানিস না যে ঘুরের ছাই সাঁঝের পর নিচ থেকে উঁচুতে ঠেলে তুলতে হয়, আর সকালে উপর থেকে নিচে নামাতে হয়। সন্ধ্যায় সকলের লক্ষ্য থাকে যাতে আগুনটি সারা রাত জ্বলে, আর সকালে চায় যে রোদ উঠবার পর আগুনটি নিভে যাক। এই জন্যই বোধহয় গ্রামাঞ্চলে এই নিয়ম প্রচলিত। তারপর ছোট ন্যাংটা ছেলেটাকে জিজ্ঞাসা করে, তুই জানিস না এ কথা? ছেলেটা ঘাড় নেড়ে জানায় যে হ্যাঁ, সে জানে এ কথা। এখানকার ছোট ছেলেটা পর্যন্ত যে কথা জানে, পূরবের জানোয়ারগুলো তা জানে না। আমরা এসব বাপ ঠাকুরদার কোলে বসে শিখেছিলাম। ঢোঁড়াই কিছুতেই চটবে না, যতই বলো। সত্যিই তো, সে এখানকার আচার ব্যবহার জানে না কিছুই। সে আগুন সরিয়ে রাঙা আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে মোসম্মত কলকেতে ফুঁ দিতে দিতে বলে, শিখে যাবে সব। ছেলে মানুষ, নতুন এসেছে এদেশে। দেওরের ব্যবহারে অপ্রস্তুত হয়ে যায় সাগিয়া। ভোরবেলা কোথায় সীতাজি, রামজি, মহাবীরজির নাম নেবে তা নয়, এ কি আরম্ভ হলো বাড়িতে? বয়সে বড় দেওর, কিছু বলাও যায় না মুখের ওপর। ঠিক যেসব কথাগুলো ঢোঁড়াইয়ের সম্মুখে বলা উচিত না, অনবরত কি সেই কথাগুলোই ওর মুখে আসবে? এই তো আবার মাকে বলল, ঢোঁড়াইয়ের মাইনে দেওয়া হয়েছে তো, 4 আনা করে মাইনে। আমি ঠিক করে দিয়েছিলাম। আমি 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 কে বলছে যে তুমি বহাল করনি ঢোঁড়াইকে? ঢোঁড়াই তো বলছে না যে সে চাকর নয়। কি দরকার তাকে এ কথা মনে করিয়ে দেওয়ার? মোসম্মতেরও মাইনের কথাটাতে লজ্জা লজ্জা করে। সব ফসল টাকা পয়সা ঢোঁড়াইয়ের হাত দিয়েই আসে। ওর হাতে কি 4 আনা পয়সা মাইনে বলে তুলে দেওয়া যায়? এ কথা সে গিধরকেও জানাতে চায় না, বলে সে হবে ক্ষণ। এবার শুনলাম তোমাদের ঢোঁড়াই ফসল ভাগ করেছেন আধিয়াদারের বাড়িতে। অর্থাৎ যে স্থানে ফসল কেটে জড়ো করা হয় তাকে বলে খলিহানি। ভাগ চাষিদের ফসল ভূস্বামীর খলিহানি জড়ো করাই প্রথা, কিন্তু এতে জমিদার যথেচ্ছ ফসল ভাগ করার সুবিধা পেয়ে যায়। একেও পরদেশি ছেলে মানুষের কাণ্ড বলে উড়িয়ে দাও। গাঁ শুদ্ধ সব গেরস্তর বিরুদ্ধে যাওয়া। ছেলে মানুষ তো ওর মুখে তেল মাখিয়ে দিয়ে তার উপর বসে বসে হাত নাড়ো, যাতে একটাও মাছি না বসতে পারে। এবার আধিয়াদারের বাড়িতে ভাগ করে ফসল তো অন্যবারের চাইতে কম পাইনি আমি। গিধর মণ্ডলের মনে হয় তার সততাকে লক্ষ্য করেই মোসম্মত কথাটা বলল। সে চটে ওঠে, তোমার একার কথা ভাবলেই তো দুনিয়া চলবে না, গায়ের অন্য সকলের কথাও ভাবতে হবে। কথার ঝাঁঝে মোসম্মত একটু মিয়ে পড়ে, বলে তা তো হবেই। আর ঢোঁড়াই থাকতে পারে না। অনেকক্ষণ নিজের মনের সঙ্গে সে লড়েছে। গাঁয়ের লোকের ক্ষতিটা কোথায় হয়েছে শুনি? তোমার সেপাই ওজন করলে কিয়ালি কেটে নিতে, অর্থাৎ ওজন করবার পারিশ্রমিক বাবদ একটি ফসলের অংশ। আধিয়াদার ওজন করেছে কিয়ালি না নিয়ে। তোমার বাড়ির গুরু পুরুতের অংশ ভাগ হওয়ার আগে কেটে রাখতে।
সেইটা পাবে না। নিজের অংশ থেকে খাওয়াক না রাজপুতরা তাদের পুরুতকে 4 আঙুল সরের দই। 4 পাট করা কম্বলের আসনে বসাক না তাদের বামুন ঠাকুরকে। আধিয়াদাররা নিজের অংশ থেকে তা দেবে কেন? সে বামুন কি আধিয়াদারের বাড়ি পুজো করে? মোসম্মত ঢোড়াইকে চুপ করতে বলে। একরকম ধমক দিয়ে ওঠে। কথা হচ্ছে আমার সঙ্গে গিধরের, তার মধ্যে তুই কথা বলতে আসিস কেন ঢোড়াই? গিধর ঢোড়াইয়ের কথার উপযুক্ত জবাব খুঁজে পায় না। হাতের একটা মুদ্রা দেখিয়ে অঙ্গভঙ্গি করে বলে, তুমি নিজের বটুয়া ভরো না যেন ম্যানেজার সাহেব। কি কি বললি? ঢোড়াই উঠে দাঁড়িয়েছে। এক মুহূর্তের মধ্যে তার মুখের চেহারা বদলে গিয়েছে। সাগিয়া আর মোসম্মত তাদের দুজনের মধ্যে এসে দাঁড়িয়েছে। আমাদের দুয়ারে গিধরের অপমান হলে লজ্জায় মুখ দেখানো যাবে না। না না, তুই থাম ঢোড়াই। আমি কি ওর ক্ষেতের মুসহারনি যে ও আমাকে গালাগালি করবে? অর্থাৎ মুসহর জাতের স্ত্রীলোক, এরা ক্ষেত মজুরের কাজ করে। আমি হেসে আদর করব? আমি কি ওর টাকা কর্জ খেয়েছি ওই গরুখোরটার? গিধর মণ্ডল আর কথা বাড়ায় না। এরকমটা সে ঠিক আশা করেনি। ঢোড়াইটা যে মুসহরনির কথা বলল সেটা কানি মুসহারনিকে লক্ষ্য করে না তো? এখনই হয়তো সাগিয়া আর মোসম্মতের সম্মুখে সেই কথা নিয়ে আরও চিৎকার আরম্ভ করে দেবে। সাগিয়ার আশা, অর্থাৎ সাগিয়ার মার জমির আশা সে এখনও ছাড়েনি। যাই, রোদ উঠে গেল বলে সে গুটি গুটি বেরিয়ে যায়। দূর থেকে বলে যায়, দেখ, ছোট মুখে বড় কথা বলা ভালো নয়। ঢোড়াই এ কথার জবাব দেয় না। গিধর চলে গেলে সে মোসম্মত সাগিয়া কারোর সঙ্গে কথা বলে না। আমাদের কথার মধ্যে কথা বলিস না। যাদের জন্য করি এত, তারাই এই বলে। এই নিমকহারাম স্বার্থপর মেয়ে মানুষের বাড়ি তার দানা পানি নেই। রামজির সৃষ্টি সারা দুনিয়া তার সম্মুখে পড়ে রয়েছে। হাত দুটো আছে, দুমুঠো খাওয়া জুটেই যাবে। কোনো জিনিস সে এখানে আসবার সময় আনিও নি, এখান থেকে যাওয়ার সময় নিয়েও যেতে চায় না। মেয়ে মানুষ দুজনের কারোর দিকে না তাকিয়ে সে বাইরের দিকে পা বাড়ায়। সাগিয়া তাকে লক্ষ্য করছে মায়ের সেই কথাটার পর থেকে। মা বুড়ি মানুষ, তার কথার কি কিছু ঠিক আছে? তার কথায় রাগ করো না ঢোড়াই। যা ভাবা যায় সব কি করা যায়? আর সাগিয়ার চোখের জল দেখবার পরও মোসম্মত পর্যন্ত ব্যাটা বলে তার কাছে এসে দাঁড়ায়। বড় বোকা তুই। এই পরদেশি ব্যাটাকে নিয়ে আচ্ছা মুশকিলে পড়লাম দেখি। বস, দাঁতন কর, আমি ততক্ষণ ভুট্টার খই ভেজে আনি। সাগিয়া মনে করিয়ে দেয় মাকে, দেখো, খই আবার বেশি ফোটে না যায়। সে আর বলতে হবে না বুড়িকে। আসলে ঢোড়াইয়ের রাগের থেকে অভিমানটা হয়েছিল বেশি। রাগ তো সব লোকের উপরেই হতে পারে, এখানে ঢোড়াইয়ের অভিমান করবার দাবি জন্মেছে এরই মধ্যে। নইলে ঢোড়াইয়ের রাগ কি অত তাড়াতাড়ি থামে, না অত নিঃশব্দে আসে যায়? জমি জাতির রাজ্যে শনির দৃষ্টি। খালি বিষকান্ধায় কেন, সারা জিরানিয়া জেলা জুড়েই আকাল এসেছে। আস্তে আস্তে পা টিপে টিপে আসছিল কবছর ধরেই পয়সার আকাল। বড় কিষানদের বাড়ি ধান আছে, এতদিন ঘুমিয়েছিল না কেউ। কিন্তু কি করতে হবে কারো জানা ছিল না। বচ্চন সিংহের পর্যন্ত না। সবাই নিজের নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। পুরনো ধানে বাবু সাহেবের 8টা 5 সমনি গোলা ভরা। না চাইলেও যে ধানটা আসবে সেইটা রাখবার জায়গা করাই শক্ত। গতকাল পাট পচেছিল মাচার ওপর, জলের দরে বিক্রি করতে হয়েছিল মংটুরামের আড়তে। তাই আবার কত খোসামত বলে যে তার গুদামে জায়গা নেই। পাট তো তাও বিক্রি হয়েছিল, ধান মকাই বিক্রিই করতে পারেননি অনক্ষীবাবু। বছর ঘুরতে না ঘুরতে মকাইতে পোকা ধরে,
তাই গাঁয়ের মধ্যে খয়রাত করতে হয়েছিল। না চাইতে ফসল দেওয়ার নামই খয়রাত। একটা লম্বা খাতায় টিপসই দিয়ে নিতে হয়। শীতের শেষে এর 1.5 গুণ ওজনের রবির ফসলি শোধ দিতে হবে। এবারে সস্তা রেটে খয়রাত ছেড়েছিলেন। অন্যবার লাগতো দ্বিগুণ। তবে তিনি দেওয়ার সময় সাফ সাফ বলে রেখেছেন বাজে কথা নেই তার কাছে। অন্য কিষানদের মতো তিনি লুকিয়ে কিছু করতে চান না। 60 ওজনে নিতে হবে, ফেরত দিতে হবে 80 ওজনে, যা এখানে চলে। এ রেট খাওয়ার জন্য মকাই নিলে, বীজের জন্য নিলে তার রেট আরও বেশি। এই পোকারে ভুট্টার দানাগুলো বীজের জন্য কেউ নেও নি, এই দিয়ে কেবল খাওয়া চলে। পয়সার আকালটা এবার কি করে ধানের আকালে বদলে গেল তা কেউ বুঝতে পারেনি। রবির ফসলের পর লাঠির জোরেও এবার বিশেষ কিছু পাওয়া যাবে না, তা সব কিষানই জানত। তাই এবার বহু জমি অনাবাদি রেখেছিলেন বাবু সাহেব। বিক্রি না করতে পারলে ফসলে লাভ কি? গোলায় আর কত আঁটবে? ফসল যদিই বা বিক্রি হয় তো যা দাম পাওয়া যায় তাতে খরচে পোষায় না। এই আকালের গল্পই হয় আজকাল প্রত্যহ। মাঠের সম্মুখের ভজনের আসরে আষাঢ় মাস শেষ হয়ে গিয়েছে, তবু ধান রুইবার মতো জল হলো কই? ইন্দ্রাসন আগুন লেগেছে এবার। আমটা ভালো ফললেও না হয় তলা কুড়িয়ে কিছুদিন চলত। অর্থাৎ স্থানীয় প্রথানুযায়ী গাছ থেকে পড়া আম যে পায় তার, গাছের মালিকের নয়। মেয়েরা যে পূর্ণিমার রাতে জাট জাটটিনের গান গাইল ক্ষেতের মধ্যে, তবু বৃষ্টি হলো কই? অর্থাৎ বৃষ্টি না হলে গ্রামের মেয়েরা মিলে কোনো মাঠে রাত্রে জাট জাটটিনের পালা অভিনয় করে। পুরুষদের সঙ্গে এই অনুষ্ঠানের কোনো সম্বন্ধ নেই। গ্রামের পুরুষরা ভাব দেখায় যে তারা এই অভিনয়ের সম্বন্ধে যেন কিছু জানেই না। খায় কি লোকে? জাম ফুরিয়েছে, বুনো পেয়ারার জাক চলছে। ময়নার ফল আর তাল পাকতে এখনও অনেক দেরি। যখন টোলার উপর কুদৃষ্টি পড়ে তখন এমনি করেই পড়ে। শীত যেমন গায়ে বেঁধে ছেঁড়া কাঁথার মধ্য দিয়ে এদিক দিয়ে সামলাতে যাও ওদিক দিয়ে ঢুকবে, পিঁপিড়ের সার মুখে করে ডিম নিয়ে গেলেও জল হয় না আজকাল। বৃষ্টি না হলে মন শকশক করে, আবার জল হলে যে কি হবে সে কথা ভাবতেও মন খারাপ হয়ে যায়। বীজের ধানটা পর্যন্ত কারো কাছে ছিল না যে চারা করে। হলেও বিপদ, না হলেও বিপদ। এইদিকে বাপে কুত্তা খায়, ওদিকে মায়ের পরাণ যায়। গল্পটা জানিস তো? বাপ মাংস রাঁধতে বলে গিয়েছে, মা রেঁধে রেখেছে একটা কুকুরের বাচ্চা মেরে। এখন ছেলে যদি বাপকে বলে দেয় এ কথা, তাহলে মায়ের পরাণ যায়। আর না বললে বাপকে কুত্তার মাংস খেতে হয়। এ হয়েছে তাই বুড়হা দাদা অন্ধকারের মধ্যে ঠাহর করে দেখতে চেষ্টা করে বিল্লাটা আবার ঠাট্টা করছে না তো। যা ফাজিল ছোঁড়াটা, মনে তো হচ্ছে না যে ফাজলামি করছে এখন। বুঝলি বিলট, বাবু সাহেবের এ পাপের পয়সা থাকবে না, এই আমি বলে রাখলাম, দেখে নিস। না হলে আমার নামে কুকুর পুষিস। যত ওর আগের জন্মের রোজগার করা পুণ্যি থাকুক না কেন, মনের গহীনের একই দুঃখে টোলার সব লোকের মন সাড়া দিয়েছে। তাই বিলটাকে বিলট বলে ডাকছে বুড়হা দাদা। রামচন্দ্রজির রাজ্যের নিয়ম কানুন সব বদলে গেল নাকি? और কারোই অপরাধ কৌ আউর পাবো ফল ভুগু। তুলসীদাস থেকে গৃহীত। একজন দোষ করে আরেকজন তার ফল পায়। আশ্চর্য। সেই রাতেই বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল। কলিযুগে লোকের মধ্যে পাপ ঢুকেছে, তাই জাট জাটটিনের গানের ফল ধরতে একটু দেরি হয়। বৃষ্টির সময় গাঁ শুদ্ধ সকলে জেগে উঠেছিল। সব বাড়িতেই মেয়ে পুরুষ সকলে বলাবলি করে যে এ জল এখনই থেমে যাবে। এ এক আঁচলা জলে আর কি হবে, কেবল কুশের শিকড়গুলো গুণসূচের মতো ডগা ছাড়বে। হাল চালানোর সময় পায়ে বিঁধবার জন্য, তবে ধুলোটা মরবে।
আকাশ ভেঙে জল পড়ছে। সকলে দেখছে যে ছাঁচতলায় নিচে দিয়ে জলের স্রোত বইছে। তবু কেউ নিজের কাছে, নিজের বাড়ির লোকের কাছে সত্যি কথাটা বলবে না। বৃষ্টি থামবার পর সবে গা খানা একটু ঝিমিয়ে এসেছে। এমন সময় হঠাৎ হট্টগোল শোনা যায় দূরে পশ্চিমের দিক থেকে। নিশ্চয়ই চোরটোর কিছু হবে। নিজের ঘরে চুরি হবার মতো কোনো জিনিস না থাকলেও সকলেই ছোটে লাঠি, বাঁশ, সজনের ডাল, যার হাতের কাছে যা জোটে তাই নিয়ে। বিষকান্দায় ভাঙা মঠের কল্যাণে ইট পাটকেলের অভাব নেই। এ কথা গনৌরীর মনে পড়ে পায়ে ইটের ঠোকর খেয়ে। কোঁচড় ভরে ইট নেয় সে। আওয়াজটা ততক্ষণে বাবু সাহেবের বাড়ির দিকে পৌঁছে গিয়েছে। রাতে বাবু সাহেবের বাড়ির চারিদিকে গান গেয়ে গেয়ে, না হয় বাঁশি বাজাতে বাজাতে পাহারা দেয় একজন বজ্রমাটুল সাঁওতাল। তার হাতে থাকে তীর ধনুক আর বল্লম। কাছেই সাঁওতালটুলিতে তার বাড়ি। সারা দিন সেখানে ঘুমোয় আর বাবু সাহেবের দেওয়া ধেনো খেয়ে ডিউটি দেয়। সেই লোকটা বাবু সাহেবের পশ্চিমের ক্ষেতের দিকে একটা ছপ ছপ শব্দ পেয়ে ভেবেছিল বুনো শুয়ার কি নীলগাইটাই হবে। আলের পাশ দিয়ে দিয়ে সে গুড়ি মেরে মেরে এগিয়ে গিয়েছিল। তারপর ভালো করে চোখ মুছে নেয়। নিজের হাতের আঙুল তো ঠিকই গুনতে পারছে। ভাগ্যে সে তীর ছোঁড়েনি। তারপর সে চিৎকার করে লোক জাগিয়েছিল। কোয়েরিটোলার দল বাবু সাহেবের বাড়ি পৌঁছে দেখে তাজ্জব ব্যাপার। বাবু সাহেবের ছেলে আনৌখি বাবু খড়ম দিয়ে পিটছে বুড়া দাদাকে। পাশে রাখা হয়েছে এক বোঝা ধানের চারা। বুড়া দাদা কাঁদছে আর মাথা কুটছে আনৌখি বাবুর পায়ে। আর কখনো এ কাজ করব না ছোটা মালিক। সাঁওতালটা বলে, মাসি থামলেই উপর থেকে বাবু সাহেব যে চিৎকার করে, আমি ঢুলছি বলে দেখো আমি জেগে থাকি কিনা। তারপর সাঁওতালটা এগিয়ে আসে কৈরিটোলার লোকেদের কাছে সারা ব্যাপারটা তাদের বুঝিয়ে দেওয়ার জন্য। বুঝোবার দরকার ছিল না। সাঁওতালটা হেসেই কুটি কুটি। ঘুম ভাঙলে পর আমার উপর রেগে টং। আমি যেন কালো গাইটার বাছুর হচ্ছে বলে ডাকছি। টোলার লোকেদের উপর নজর পড়ায় হঠাৎ বুড়া দাদার কান্না থেমে যায়। লজ্জায় সে এদিকে তাকাতে পারে না। আনৌখিবাবুর নজর পড়ে এই দিকে। ভাগো ভাগো শালা সব! চোরটার দল চোরকে সাহায্য করতে এসেছে। মাঝি, এ লোকটাকে ধরে রেখে দাও, আজ সকালে ওটাকে হাজতে পাঠাবো। এখানে সাঁওতালদের মাঝি বলে সকলে ডাকে। বুড়া দাদা আবার হাউ হাউ করে কেঁদে ওঠে। সাগিয়া কাণ্ডর এর পরবর্তী অংশটুকু শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করুন। আর আমাদের চ্যানেল ফলো করতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে গল্পকথার শ্রুতিপাঠ্য, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না, যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।